নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আপনারা তো সবাই জানেন এবং দেখেছেন, আমার দাদা খুবই অসুস্থ। ডাক্তার দেখাতে ঢাকায় আসছিলেন, আমাদের বাসায় উঠেছে। পরদিন সকালবেলায় দাদাকে নিয়ে কিডনি হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ভাবছিলাম কিডনির সমস্যা থাকতে পারে। ওখানে যাওয়ার পর ডাক্তার কিডনির একটা পরীক্ষা দিয়েছিলেন। তখন বৌদি বলেছেন, কিডনির পরীক্ষা করানো হয়েছে কয়েকদিন আগে, কিডনি ভালো আছে। একথা শুনে তখন ডাক্তার বলেছেন, কিডনি যদি ভালো থাকে তাহলে এখানে আর আপনাদের প্রয়োজন নাই, আপনারা ঢাকা মেডিকেলে যান অথবা সরোয়ার্দী মেডিকেলে যান। তখন আমরা হাতের কাছে সরোয়ার্দী মেডিকেল, একটা অটো নিয়ে সরোয়ার্দী মেডিকেল চলে আসলাম। কিন্তু এখানে আসতে আসতে দিনের 1টা বেজে গেল। এখানে এসেও কাজ হলো না। কিন্তু আমরা বিকালে দাদাকে ডাক্তার দেখাবো 2টা। তারপরও ভেবেছিলাম সকালবেলায় যদি মেডিকেলে ডাক্তার দেখাতে পারি, বিকালবেলায় আবার ওই ধরনের ডাক্তার দেখাবো। 2টা ডাক্তারের কথা যদি একই রকম হয় তাহলে চিকিৎসা আরম্ভ হবে। সন্ধ্যার পরে 2টা ডাক্তার দেখাবো ইবনে সিনা হসপিটালে। এখান থেকে আমাদের বাসা অনেক দূর, তাই ভাবলাম আমার মাসতুতো ভাই শ্যামলের বাসায় যাই। শ্যামলের বাসা গ্রিন লাইফ হসপিটালের পিছনে। তখন মাসতুতো ভাইয়ের কাছে ফোন দিলাম, ভাই আমরা এখন কি করব? বলছে, দিদি আপনারা সবাই আমাদের বাসায় চলে আসেন, আমার বাসায় লিফট আছে, তো দাদার কোনো সমস্যাই হবে না, চলে আসেন। আমি তো প্রতিদিনই ভিডিও আপলোড দেই, কিন্তু গত 3 দিন যাবৎ একটা ভিডিও আপলোড দিতে পারি নাই। অনেক দুঃখ কষ্টের পরও আপনাদের কথা ভেবেই একটু একটু করে ভিডিও ধারণ করেছিলাম। এরই মধ্যে কত কত বিপদ ঘটে গিয়েছিল, সবই এই ভিডিওতে দেখতে পাবেন। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন গত 3 দিন যাবৎ কি অবস্থায়, কোথায়, কেমন ছিলাম আমরা। দেখুন তাহলে। এখন দিনের 2টা বাজে, আমরা চলে আসলাম শ্যামলের বাসায়। এই হলো আমার মাসতুতো ভাই বড়জনের বউ, সমীরের বউ। এর নাম রীতা। রীতা আমাদেরকে আম কেটে দিয়েছে এবং ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। তো আমাদের জন্য আবার ভাত বসালো। তো বৌদি স্নান করেছেন, আমি করি নাই। এখানে আমার মেসোও আছেন। মেসোকে দেখে আমার দাদা এত যে খুশি হয়েছেন, আসার পর থেকে মেসোর সাথে বসে বসে গল্প করছেন। করেন আপনি ইয়ে করেন, রেডি হন তাড়াতাড়ি। ছবি ভিডিও করি, এটা একটা স্মৃতি। আর মেসো আর দাদা তোমরা সবাই মিলি আছো, তুই যা। রীতা রীতা আঙ্গ সমীরের বউ আরি মেম্বার জি মেম্বার গেছে গো দুনিয়া তুই হিয়া দন্নার করি করি তুই দন্নার করি হয় না, এত সোজানি আন্ডা আসি না হইতেন না। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমরা ইবনে সিনা হসপিটালে যাচ্ছি। দাদার শারীরিক অবস্থা যদি ডাক্তার ভালো বলেন তাহলে দাদাকে নিয়ে বাসায় চলে যাব। ভগবান এখানে আর মেসুদারেও নিরাপদে বাঁচে রাখক, যে যত্নে আছে এই যত্নে সারা জীবন এখানে রাখক ভগবান। রীতা আর মেসো আমাদেরকে এগিয়ে দিতে নিচে চলে আসলো। তো শ্যামল সহ আমরা ইবনে সিনা হসপিটালে যাব। ওখানে সাধন দাদা আসবেন। সাধন দাদাই 2টা ডাক্তারের সিরিয়াল দিয়েছেন। একটা দেখাবে সন্ধ্যা 7:30টার দিকে, আর একটা রাত 9টার দিকে। গেঞ্জি পরা এই হলো আমার মাসতুতো ভাই শ্যামল, আর শার্ট পরা ইনি হলেন আমার মেজো ভাই রতনের সম্বন্ধী সাধন দাদা। তিনি পুলিশের একটা বড় পদে চাকরি করেন। এই দাদা আমাদেরকে সর্বক্ষণ সহযোগিতা করছেন। এখানে আসার পর ডাক্তার দেখিয়ে দাদাকে আল্ট্রাসোনোগ্রাম করার জন্য বলেছিলেন। তো আমরা দাদার আল্ট্রাসোনোগ্রাম হওয়ার পর
এখানে অপেক্ষা করছি রিপোর্টের জন্য। তখনই একজন আপু হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। এসেই উনি আমার হাত ধরে বলছেন, দিদি আপনার ভিডিও আমরা সব সময় দেখি, একদিন আপনার ভিডিও না দেখলে আমার কাছে ভালোই লাগে না। আমরা দুইজন বাসায় থাকি, আপনার ভিডিও সব সময় আমরা দেখি, কি যে ভালো লাগে। ওনার অনুমতি নিয়েই ভিডিও করেছিলাম। পরে তিনি আবার এসে বললেন, দিদি ভিডিওতে আমার ফেসটা দেখাবেন না, কারণ আমাদের এলাকার অনেকেও হয়তো দেখতে পারে, আত্মীয় স্বজন কেউ যদি দেখবে এটা ভালো লাগবে না, তো ভিডিওতে ফেসটা দেখাবেন না। তখন আমি বললাম ঠিক আছে, আপনাকে একটুও দেখাবো না। প্রাইমারি স্কুলে দেখতেছি বৌদি আর দাদার একমাত্র ছেলে সত্য। এই সত্যজিৎ আমার ভাই, মাঝে মাঝে যায় না। দাদা অসুস্থ। আপনাদের বাসা চিনি কিছুক্ষণ আগে গ্রামে যাওয়ার সময় টাঙ্গে যেন অনেক কিছু নষ্ট হয়েছে, এটা ব্লগে আপনি বললেন। হ্যাঁ, যে সব গেছে ব্যাগপত্র আছে, অটোতে করে গেছি না, ব্যাগপত্র নামাই মাত্র রাখছি, ভাড়া দিচ্ছি, এমন টাইমে সামনে থেকে একটা ট্রাক আছে, অল্পের জন্য আমার এখন রাত 11টা বাজে। দাদার আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট চলে আসছে। সত্যকে জিজ্ঞাসা করলাম, কিরে বাবা ডাক্তার কি বলল? সত্য বলছে, পিসিমা ডাক্তার বলেছে বাবার লাঞ্চে পানি জমে গেছে, যত দ্রুত সম্ভব হসপিটালে ভর্তি করাতে হবে। তখন আমরা রাত 1টার সময় দাদাকে নিয়ে গ্রিন লাইফ হসপিটালে চলে আসলাম, শ্যামলের বাসার পিছনেই। প্রথমে শ্যামলের বাসায় গিয়েছিলাম, তো ভেবেছিলাম পরদিন সকালবেলায় দাদাকে হসপিটালে ভর্তি করাবো। সেরকমই সাধন দাদার সাথে কথা হয়েছিল, কিন্তু লাঞ্চে জল জমে গেছে, তার মানে বিশাল বিপদ। সাথে সাথে সাধন দাদার সাথে যোগাযোগ করেছি, শ্যামলের সাথে যোগাযোগ করে দাদাকে নিয়ে চলে আসলাম গ্রিন লাইফ হসপিটালে। এখানে আসার পর দাদাকে দ্রুত হসপিটালে ভর্তি করানোর জন্য সকল রকম প্রক্রিয়া করছেন ওনারা। উচ্চতা, ওজন মেপে, ওদিকে কাগজপত্র সব ঠিক করে, এখন কোন ডাক্তারের আন্ডারে ভর্তি হব সেটাও ঠিক করে, দাদার জন্য যে বেড ঠিক করা হয়েছে এখন আমরা ওখানে চলে যাব, গ্রিন লাইফ হসপিটালের 11 তলায়। এখানেও বেড পাওয়া খুবই কঠিন ব্যাপার, একমাত্র সাধন দাদার জন্যই আমরা এখানে সিট পেয়েছি। উনি আমাদেরকে সব কিছু সহজ করে দিয়েছেন। আমার মাসতুতো ভাই শ্যামল ও দোকান থেকে 12টা সাড়ে 12টার দিকে বাসায় গিয়েছিল। দাদার এই অবস্থা শুনে দ্রুত স্নান করে ভাত খেয়ে আমাদেরকে নিয়ে হসপিটালে চলে আসলো। শ্যামলের বউয়ের নাম দীপা। এই হসপিটালে দীপা চাকরি করতো অনেক বছর, এখন জাপান চলে গিয়েছে। তো এই হসপিটালে শ্যামলের অনেক পরিচিতি আছে। বলছে, দিদি কোনো সমস্যা নাই, আপনারা এখানে থাকেন, আমার বাসার কাছেই, প্রয়োজনে আমাকে ফোন দিবেন, আমি সাথে সাথে চলে আসব। বলছি ঠিক আছে ভাই, তোরা না থাকলে আমরা এত দূর আসতে পারতাম না। আমার দাদাকে এই চিকিৎসাটা যদি আরো 2 মাস আগে দেওয়া যেত, আমার মনে হয় অনেক ভালো হতো। তো আমরা বেডে চলে আসলাম। এখানের বয়রা আমাদের বিছানা পাটি সব গুছিয়ে দিল। এখন সকাল 9টা বাজে, আমি বাসায় যাচ্ছি। দাদা আর বৌদি হসপিটালে আছেন। সারা রাত দাদাও ঘুমায় নাই, বৌদি আমি আমাদের কারোরই ঘুম হয় নাই। গতকাল সকাল 6টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, রান্না বান্নাও হয় নাই, আগের দিনের অল্প ভাত ছিল, পার্থ খায় নাই, পার্থ বাইরে হোটেলে খেয়েছে, আর ওর বাবা পান্তা ভাত খেয়েছিল। তাই আমি নিরুপায় হয়ে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে স্নান করে একটু ফ্রেশ হয়ে রান্না বান্না করব, খাওয়া দাওয়া করে রাতের জন্য ভাত নিয়ে আবার হসপিটালে চলে আসব। তবে এখান থেকে আমাদের বাসায় যেতে কম করে হলেও 2-2.5 ঘন্টা সময় লাগবে। বাসে বসে ভাবছি বাসায় গিয়ে প্রথমে কি করব। এদিকে ঘুম না হওয়ার কারণে মাথাটা কিরকম ভোঁ ভোঁ করছে, কি যে হয় ভগবানই জানেন। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, বৌদির জন্য খাবার নিয়ে আবার হসপিটালে চলে আসলাম। যাওয়ার সময় বৌদি বলেছিল আজকে আসবেন না, রাতটা ঘুমাবেন, সকালবেলায় আসবেন। কিন্তু আমি বাসায় যাওয়ার সাথে সাথে হসপিটাল থেকে ফোন দিয়েছে বৌদি,
বলছে দাদার শারীরিক অবস্থা খুবই খারাপ। তখন খুব দ্রুত গতিতে স্নান করে এক তরকারি ভাত রান্না করে সামান্য খেয়েছিলাম, আর বৌদির জন্য রাতের খাবার নিয়ে আবার হসপিটালে চলে আসলাম। যেতে লেগেছে 2.5 ঘন্টা, আসতে লেগেছে 2 ঘন্টা জ্যামের কারণে। এখন সকাল 8টা বাজে। দাদার জন্য হসপিটাল থেকে খাবার দিয়েছে, পাউরুটি, কলা, ডিম, জেলি এসব। তার আগেই বৌদি চিড়া ধুয়ে আম দিয়ে মেখে দাদাকে খাওয়াচ্ছেন। আজ শুক্রবার 10টা-11টার দিকে ডাক্তার আসতে পারে, যে ডাক্তারের আন্ডারে দাদাকে ভর্তি করানো হয়েছিল। ডাক্তার আসলে দাদাকে দেখার পর তো আমি বাসায় আবার চলে যাব আজকের দিনের রান্না করার জন্য। দাদা যদি ভালো থাকেন আজ রাতটা বাসায় থাকবো, আগামীকাল সকালবেলায় রান্নাবান্না করে আমাদের জন্য ভাত নিয়ে চলে আসবো। কিছুক্ষণ আগে ডাক্তার সাহেব এসেছিলেন, ওনার সাথে আমিও কথাবার্তা বলছিলাম। তার আগেই দাদা সকালের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিলেন। তো দাদা উঠিয়ে ঘুমাতে পারছেন না, এই জন্যই এভাবে দাদাকে শুইয়ে দিলাম। সারা রাত ঘুমাতে পারলেন না, কষ্ট করে একটু শুইয়ে দিলে আবার দাদা উঠে যায়। বুকের কীরকম জানি মনে হয় একটা চাপ অনুভূত হয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যদিও সব সময় অক্সিজেন লাগানোই আছে, তারপরও দাদার কাছে মনে হচ্ছে শ্বাস নিতে পারছেন না, এই ভয়ে দাদা ঘুমায় না। তো যাই হোক, দাদাকে রেখে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে স্নান করলাম, এরই মধ্যে উনি ঘরটা ঝাড়ু দিয়েছেন। সেদিন আমার দাদা বৌদি আসার সময় বাড়ি থেকে একটা কাঁঠাল এনেছিলেন, কাঁঠালটাও পেকে গেছে। তো আমি স্নান করতে করতে উনি ঘর ঝাড়ু দিয়ে কাঁঠাল ভেঙে আমাদের দুজনের জন্য কাঁঠাল আর মুড়ি নিয়েছেন। সকাল থেকে উনিও কিছু খান নাই, তো খাওয়া দাওয়া শেষে রান্না বান্না করব। যেদিন দাদা বৌদি আমাদের বাসায় আসছিল সেদিনই এই লাউটা এনেছিলেন। লাউটা মনে হয় শক্ত হয়ে গেছে। লাউ রান্না করব হেলনের ডাল দিয়ে। ভাত হয়ে গেছে, ভাতের মাড়টা ঝরিয়ে নেব। আর এদিকে ট্যাংরা মাছ রান্নার জন্য ধুয়ে নিয়েছি। এমন সময় সৌরভ হসপিটাল থেকে ফোন করেছে। ও বলছে, পিসি, জেঠুর অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি বলছি, বাবারে কি হয়েছে? বলছে, পিসি, একটু আগে জেঠিমা জেঠুকে ভাত খাইয়ে দিল, সুন্দর মতো খাবারও খেলো। এরপরে মুখটা মুছে দেওয়ার সাথে সাথে জেঠু কেমন জানি একটা ঢেকুর দিয়ে সেন্সলেস হয়ে গেছে। 2 চোখ দিয়ে শুধু তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না। তখন তো আমি বুঝে গেছি আমার দাদা আর টিকবে না। ভাবছিলাম রান্না না করেই চলে যাব। উনি বলছেন, ভাত তো খেতে হবে, রান্নাটা সেরে নাও তাড়াতাড়ি করে, আমি স্নান করে আসি, খাওয়া দাওয়া করে আমি সহ যাব, কি অবস্থা দেখি। এদিকে আবার সৌরভের সাথে কথোপকথন হচ্ছে। ও বলছে জেঠুকে আইসিইউতে নিয়ে গেছে। তো তখন আমার কলিজায় মোচড় দিয়ে উঠল। কোনো প্রকারে কাজ করতে পারছি না, কিন্তু তারপরও ছেলে আছে, ওর বাবা আছে, রান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া করবে। পার্থ অবশ্য বাসায় নাই, পার্থ তো অফিসে না খেয়ে চলে গেছে। দুপুরে হয়তো বাইরে খাবে, রাতে এসে ভাত খাবে, তার জন্য রান্নাটা ধৈর্য ধরে করছি। আর আইসিইউতে যখন নিয়ে গেছে তখন ওখানে তো আমার আর তেমন কাজ নাই, শুধু কান্নাকাটি আর চিৎকার করা ছাড়া কোনো কাজ নাই। এদিকে সামান্য ভাত খেয়েছি, খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে দরজা জানালা বন্ধ করে রেডি হয়ে গেছি, বের হয়ে যাচ্ছি। একটা সিএনজি নিয়ে হসপিটালে চলে যাব। কি যে হয় ভগবানই জানেন। এবং চলে আসলাম হসপিটালে। এখানে আসার পর দাদাকে গিয়ে দেখে আসলাম। দাদা লাইফ সাপোর্টে আছেন। ওখানে সবাই বলছেন নীরবে শুধু দেখে আসবেন, কোনো সাউন্ড করবেন না। তখন দূর থেকে দাদাকে এক নজর দেখে চলে আসলাম। এরপরেই ডক্টর আমাদের সবাইকে ডেকে বললেন, রোগীর অবস্থা সংকটাপন্ন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এইসব সাধারণ রোগে এখন মানুষের কোনো ক্ষতি হয় না, এই রোগের চিকিৎসা আছে। ক্যান্সারের রোগী পর্যন্ত ভালো হয়ে যায়, আর এটা তো সাধারণ রোগ। যাই হোক, আমাদের হাতে আসার পর থাইল্যান্ড, সিঙ্গাপুর গেলে মানুষ যে চিকিৎসা পায় ওই ধরনের চিকিৎসা আমরা রোগীকে দিয়েছি।
ওনার লাঞ্চে আরো অনেক আগে পানি জমে গেছে, লিভারও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু শেষ করে শেষ মুহূর্তে আপনারা রোগীকে এখানে এনেছেন। আমরা শত চেষ্টা করেও ওনাকে মনে হয় বাঁচাতে পারবো না। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এবার সৃষ্টিকর্তাকে ডাকুন। সৃষ্টিকর্তা যদি দয়া করে রেখে যান তাহলে হয়তোবা সুস্থ হতে পারবে, আর না হয় কোনো উপায় নেই। তখন তো আমরা বুঝে গেছি আমার দাদা আর টিকবেন না। পরে সবাই বলল, আপনারা আর এখানে এত মানুষ থেকে কোনো লাভ নাই। একজন শুধু থাকুন খোঁজ খবর রাখার জন্য, বাকি সবাই বাসায় চলে যান। তো আমরা কান্নাকাটি করে সবাই বাসার দিকে রওনা দিলাম। আমাদের বাসায় আমরা চলে আসছি। হসপিটালে সত্য আর পার্থ থাকবে সারা রাত কথা ছিল। বৌদিও শ্যামলের বাসায় চলে গেল। শ্যামলের বাসা তো কাছে আছে। আমরা একটা সিএনজি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। অর্ধেক পথ আসছি এমন সময় পার্থ ফোন দিয়েছে, বলছে, মা আপনারা কত দূর গেলেন? তখনই আমার কলিজা মোচড় দিয়ে উঠল। তখন রাত 11:30 বাজে। বলছি, বাবা কেন রে? বলছি, মা আপনারা চলে আসুন, মামার অবস্থা খুবই খারাপ। সাথে সাথে ওই সিএনজি থেকে নেমে আরেকটা সিএনজি নিয়ে তখন হসপিটালে চলে আসলাম। এখানে এসেই দেখি আমাদের নিকট আত্মীয় প্রিয়জন যত আছেন ঢাকা শহরে সবাই হসপিটালে আসছে এবং দাদাকে হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হলো। এদিকে দাদাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও রেডি হয়ে গেল। অবশেষে রাত 2টার সময় আমরা ঢাকা থেকে রওনা দিলাম। বাড়িতে এসে পৌঁছেছি ভোর 5:30টায়। এরপরে আত্মীয়স্বজন প্রতিবেশী সবাই আসলো, অনেক হুলস্থুল ব্যাপার চলে গেল। এখন দিনের 12টা বাজে। আমার দাদাকে স্নান করানো হচ্ছে, ব্রাহ্মণদেব চলে আসছে। তো সত্যজিৎ আমার দাদার একমাত্র ছেলে। ও স্নান করে পবিত্র হয়ে মন্ত্র পাঠের মধ্য দিয়ে নিজের বাবাকে শেষবারের মতো স্নান করিয়ে দিচ্ছে। ওদিকে দাদাকে সৎকারের জন্য সব আয়োজন সম্পন্ন হয়েছে। এখন স্নান করিয়ে নতুন ধুতি পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দাদাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে। ওই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ফেসবুক ইউটিউবে মৃত মানুষের ছবি বা মৃত মানুষের এসব কর্মকাণ্ড সরাসরি দেখানো ঠিক নয় এবং ফেসবুক ইউটিউব সেটা অ্যালাউ করে না। এজন্যই আপনাদেরকে ওইসব আর দেখালাম না। শ্মশান ঘাটে নিয়ে আসা হলো। এখানেও অনেক লোকজন। এখানে আমার বৌদির শাঁখা সিঁদুর ত্যাগ করা হবে। তারপরে আমরা সবাই এখান থেকে চলে যাব। পুরুষ মানুষেরা থেকে দাদার সৎকার সম্পন্ন করে তারপরেই বাড়িতে যাবেন। আমার দাদাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে বুধবার রাত 1টার দিকে। বৃহস্পতিবার হসপিটালে ছিলেন। শুক্রবার সকাল বেলায়ও হসপিটালে দাদা সকালের খাবার খেয়েছেন এবং দুপুরের খাবার খাওয়ানোর পরপরেই দাদার জ্ঞানহারা হয়ে গেছে। তারপরেই আইসিইউতে নেওয়া হয়েছে। এরপর রাত 11:30টার সময় আমার প্রিয় দাদা ইহধাম ত্যাগ করেছেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমি জানি আপনারা সবাই আমাদের জন্য চিন্তা করছেন আমরা কোথায় আছি, কেমন আছি। আপনাদের সবার আশীর্বাদে এবং সৃষ্টিকর্তার দয়ায় আমরা ভালো আছি। এত দুঃখ কষ্টের মাঝেও ছোট ছোট করে ভিডিও করা হয়েছে, কারণ আপনারা তো সবাই আমার দাদাকে দেখেছেন, জানেন সবকিছু। আপনারা সবাই জানতে চাইবেন আমার দাদা কোথায়। তার জন্যই শত দুঃখ কষ্টের মাঝেও সামান্য সামান্য করে ভিডিও ধারণ করে রেখেছিলাম। গত 2 দিন যাবৎ ভিডিওগুলি এডিট করে আপলোড দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপলোড হচ্ছে না। পরে বুঝতে পারলাম দাদাকে সামান্য একটু দেখিয়েছিলাম, এজন্যই ভিডিওটা আপলোড হচ্ছে না। তার জন্যই আজ ওই অংশটা বাদ দিয়েছি।
আবার ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করছি, এখন আপলোড হয় কিনা ভগবানই জানেন। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমরা সবাই খেতে বসলাম। আমার জ্যাঠাতো ভাইদের ঘরে আমাদের সবার জন্য রান্না হয়েছে নিরামিষ ডাল ভাত। গত বৃহস্পতিবার দুপুরের দিকে পেট ভরে ভাত খেয়েছিলাম। আজ শনিবার দিনের শেষ বেলায় ভাত খেয়ে আসলাম। আত্মীয় স্বজন সবাই আসছেন অনেক দূর দূরান্ত থেকে। কেউ কেউ দাদাকে শ্মশানে উঠিয়ে দিয়ে চলে গেছেন, আর আমরা যারা কয়েকজন রয়ে গেছি সবাই স্নান করে জ্যাঠাতো ভাইদের ঘরে খাওয়া দাওয়া করে এখন সবাই চলে যাচ্ছে, অনেকেই চলে গেছে। এই হলো আমার ছোট বোন মমতা, ও চলে যাচ্ছে। মমতা হাই স্কুলে শিক্ষকতা করে, তো আগামীকাল তো ক্লাস করতে হবে, তার জন্যই আজই চলে যাচ্ছে। যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছে। আমরা যাব না, দাদার 7 দিন গেলে তারপরেই যাব। তবে আমার বাবার বাড়িতে 11 দিনে কাজ হয়, এই সুযোগে আমরা 2 দিন ফেনী থেকে ঘুরে আসবো। ইয়ারে বেরে দিন মেলা বড় রে মমতা আজ যে দিন ছয়টা আমার লাগে না 6টা 6:30 বাজে ইয়ে হয় না, আমি হিন্দি গেছি আর দাদার ইয়ে দাও দাও করি বলে নইলে মানুষ পড়ি মরি থাকবো। লোক ধরা দিতে হবে, আমরা বালু বালু 2-1 বস্তা মেরে দিলে আমার কত রিক্সা কই তুমি এ বাবা গাড়ি না ধরাই নাই ড্রাইভার নাই? গোল নদী দেখে না হ্যাঁ ও মা গো কি আরে জোয়ান নি রে, ও মা গো কি খরস্রোত নদী রে রিক্সা ড্রাইভার নাই? রে কি আরে এটা কিরকম নদী রে এটা, ও মা গো কিরকম লাগে। এখন ইয়ে তো ভাটা তো। মমতাকে এগিয়ে দিতে বাড়ি থেকে বের হলাম। নদীর কাছে এসেই নদীর তাণ্ডব লীলা দেখছিলাম। বাড়িটা শেষ পর্যন্ত রক্ষা হয় কিনা জানি না। কি খরস্রোত নদী দেখুন, জোয়ার আসছে মনে হয়। বাটা হইলে মুই না যাবো তুই কি কর না আরে মা দাদা দাদা গো দাদা বলাইবার আর আমনি আছেন আর ওই পরিমল দাগা আছে আর নাই দিনেশ দা আছে থাকলেও হেগুনের লগে তো সেরকম যাইয়েন না আইয়েন না। ভগবানে বাঁচা রাখো গদ্দুয়ার হদ। এখন রাত 11টা বাজে। বাড়ির সবাইকে ডেকে আনা হয়েছে 7 দিনের ইষ্টিমি এবং শ্রাদ্ধ অনুষ্ঠানে কতজন লোক হবে, কোথায় কোথায় নিমন্ত্রণ করতে হবে, কি কি আয়োজন করা হবে, এইসব আলোচনা করার জন্য। তো সবাই মিলে বসে আলোচনা করছে। সবাই আশীর্বাদ করবেন, দেখা হবে আগামী পর্বে।